মানুষের বিপদের পাশে দাঁড়াতে আমার ভালো লাগে। ধরো আজকে কাউন্সিলর হিসেবে আমাদের কাজ কি? রাস্তাঘাট, ড্রেন, লাইট এলাকার, তারপরে জল পাচ্ছে কিনা, এই যে মানুষ দৌড়ে দৌড়ে আমার কাছে আসে যে ম্যাডাম লাইট কেটে গেছে। পরবর্তীকালে বাবা চাকরি ছেড়ে দিয়ে বিজনেস করতো, বাবা সারাক্ষণ বিজনেস, পলিটিক্স, চাকরি এগুলো নিয়েই থাকতো, সংসারের কোনো কিছুই বাবা জানতো না। ফলে আমিও পরবর্তীকালে যখন শোভন কাননকে বিয়ে করেছি তখন ও শুধু রাজনীতিটাই জানতো। 2000 সালে আমার বর প্রথম কলকাতা কর্পোরেশনের ওয়াটার ডিপার্টমেন্টের এমআইসি হয়। এমআইসি মিনস মেয়র ইন কাউন্সিল। Cup of chai with Orunima, a 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 cup of chai with Orunima. নমস্কার, আমি অরুণিমা আবার তোমাদের সামনে হাজির হয়ে গেছি নতুন একটা ঝাঁ চকচকে সাকসেস স্টোরি নিয়ে। রত্নাদি আমাদের সকলের ভালোবাসার মানুষ। উনি বেহালা, পূর্ব বেহালার উনি একজন এমএলএ এবং ক্যালকাটা কর্পোরেশনের কাউন্সিলর। সুতরাং তোমরা সকলে জানো তার লড়াই, তার এম্পাওয়ার্ডনেস সবকিছুই তোমরা জানো। আজকে আমরা কিছু অজানা কথা জেনে নেব আমাদের পডকাস্টে কাপ অফ চা উইথ অরুণিমাতে। থ্যাংক ইউ দিদি, থ্যাংক ইউ সো মাচ। আমি তোমাকে তুমি করেই বলছি, তুমি এত কাছের, এত সকলের ভালোবাসার তুমি একজন মানুষ। সুতরাং একজন সাকসেসফুল মানুষ যখন আসে আমার মানে এরকম আমি শোনাবার অপরচুনিটি পাই, সেটা আমার কাছে একটা অ্যাচিভমেন্টই মনে করতে পারো। তো বন্ধুরা, তোমরাও জানো যে একজন সাকসেসফুল মানুষের যে হার্ডওয়ার্ক এবং অধ্যবসায় থাকে সবকিছুর জন্যই, তারই কিছু কথোপকথন আজকে আমাদের পডকাস্টে। রত্নাদি, তুমি মানে বড় হয়েছো পলিটিক্যাল ফ্যামিলিতে, রাইট? তো তোমার কি মনে হয় আজকে তুমি একজন এমএলএ আবার একাধারে কাউন্সিলর, এই যে তোমার এত বড় এরিয়া নিয়ে তোমার কর্মকাণ্ড, এটা তোমার কি ছোটবেলা থেকেই মানে যেহেতু ফ্যামিলিতে বাবা বা সকলেই পলিটিক্যাল ওরিয়েন্টেড, তো তোমার কি তখন থেকেই মনে হয়েছিল তুমি পলিটিক্সেই আসবে? না, অ্যাকচুয়ালি আমার জন্ম মহেশতলায়। আচ্ছা। তো আমি জন্ম থেকে দেখেছি আমাদের বাড়িতে একটা রাজনীতির আবহ। ওখানে বাবা কংগ্রেস রাজনীতি করতেন। তখন তো মানে সিপিএম এর পুরো রাজত্ব, তখন কংগ্রেসের নাম নিশান কেউ নিতে ভয় পেত। কত বছর আগের ঘটনাটা? আমার তো বিয়ে হয়ে গেল 30 বছর। আচ্ছা, মোটামুটি 30 বছর তারও আগের কথা। তো তার পরবর্তীকালে 1994 সালে আমার বাবা প্রথম কাউন্সিলর হয় মহেশতলা মিউনিসিপ্যালিটি। তো তারপরে মা এমএলএ হয়েছে, আবার মা মারা যাওয়ার পর বাবা এমএলএ হয়েছে। পুরো অধ্যায়টাই আমি দেখেছি এবং পরবর্তীকালে রাজনীতির জন্য আমার হাজবেন্ডের সঙ্গে আমার আলাপ, সেখান থেকেই প্রেম, তারপরে বিয়ের পরে যখন বিয়ে করি তখন শোভনবাবু ছিল বড় চেয়ারম্যান ছিল, মানে উনি কাউন্সিলর ছিলেন। কাউন্সিলর হয়ে উনি বেহালায় 14 নম্বর বড় বলে একটি বড় আছে, তার চেয়ারম্যান হয়েছিলেন আমার বিয়ের পরেই। তো ফলে কি হয়েছে, আমি যেই পরিবেশটা আমার বাপের বাড়ি থেকে দেখে এসেছি সেটা বিয়ের পরেও পেয়েছি। আমার বাপের শ্বশুর বাড়িতে পেয়েছি। ফলে আমার কোনো অসুবিধা হয়নি যে রাজনৈতিক পরিবেশ আমি কি করে সামলে নেব। আর তাছাড়া আমার শ্বশুর বাড়ি ছিল জয়েন্ট ফ্যামিলি, মানে এখন ধরো প্রত্যেকে নিউক্লিয়ার ফ্যামিলি হয়ে আলাদা আলাদা ভাবে থাকে, কিন্তু আমার যখন বিয়ে হয়েছে তখন আমার শ্বশুর বাড়িতে এবেলা 30 জন ওবেলা 30 জন খেত, একটা বড় ফ্যামিলিতে বিয়ে হয়েছে। শাশুড়ি ভীষণ ভালো ছিল, মানে আমার ধরো আমার বর ফোন করে বললো আমি 10 মিনিটের মধ্যে আসছি, 15 জন খাবে, আমার শাশুড়ি কিন্তু 10 মিনিটের মধ্যেই ওই 15 জনের খাবার রেডি করবে। ফলে কি তুমিও ওটার সাথে সাথে অ্যাটাচমেন্ট হয়ে গেছিলে। আমিও শিখে নিয়েছি। আমার শাশুড়ি শুধু বলতো, রত্না কানন বললো এক্ষুনি আসছে 15 জনকে নিয়ে, এইভাবে তুমি আমার হেল্প করো। তো আর তারপর আমার জায়েরাও ছিল, খুব সুন্দর একটা পরিবেশে হয়েছে আর কি আমার বিয়ের পরটা কেটেছে। তো ফলে কি হয়েছে, আমার পলিটিক্যাল পরিবেশকে আমার কখনো অচেনা মনে হয়নি, কারণ আমি যা ছোটবেলা থেকে দেখে বড় হয়েছে সেটাই বিয়ের পর পেয়েছো। আমার জন্য সেটা সুবিধে হয়েছে। এবং আমার বর পরবর্তীকালে মানে ধরো 2000 সালে আমার বর প্রথম কলকাতা কর্পোরেশনের ওয়াটার ডিপার্টমেন্টের এমআইসি হয়। এমআইসি মিনস
মেয়র ইন কাউন্সিল, আচ্ছা তখন সুব্রত মুখার্জি মেয়র ছিলেন। তো তখন থেকে খুব বিজি হয়ে গেছিল একজন মেয়র। কলকাতা শহরে তার কত পুরো দায়িত্ব। কলকাতা শহরে জলের দায়িত্ব ওর ঘাড়ে ছিল। ফলে মানে ওর সঙ্গে সঙ্গে আমাকেও দৌড়তে হতো, মানে ওর যখন বেরোচ্ছে তখনই আমাকে সব রেডি করে দেওয়া, তখনই এই এই দাও ওটা দাও, এই এই লোক আসবে এই খাবে। তখন ছেলে খুব ছোট, ছেলের 96-এ জন্ম, তো তখন 2000 সাল, মানে 3-3.5 বছর বয়স। 2004-এ মেয়ে হলো। তো একটা মানে ওই ছোট ছোট ছেলে মেয়ে তাদেরকে নিয়ে বড় করা, তার মধ্যে বর যেহেতু পলিটিক্স করতো, তার পেছন মানে ব্যাক অফিস, ব্যাক অফিস পুরোটাই তোমাকে আমি সামলাতে হতো। সামলাতাম, তারপরে পুরোটাই। বাচ্চারা বাচ্চারা তাদের স্কুলে ছেলে লামার্টিনিয়ারে পড়তো, তাকে সকালবেলা তৈরি করে দিয়ে স্কুলে পৌঁছে দেওয়া, মানে একটা অত্যন্ত বিজি শিডিউলের মধ্যে দিয়ে একটা সময়, আর সেটাই গেছে। তোমার কন্টিনিউ হচ্ছে আজও। আজও আরো বেশি ব্যস্ততা। মাঝখানে ধরো 2016-17 যখন, সেই সময় ছেলে মেয়েরা একটু বড় বড় হয়ে হয়েছে। গেছিল, তখন একটু রিল্যাক্স ফিল করেছিলাম। তারপরে আমার জীবনে যা ঘটেছে, সেই ঘটনার মোড় এমন জায়গায় আমাকে নিয়ে গেছে যে আজকে আমি একটা জায়গায় এসেছি। অবশ্যই মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদের হাত আমার উপর ছিল, এবং মমতাদি যেহেতু একজন মহিলা, এবং একজন লিডার যখন হ্যাঁ। মহিলা, তাকে দেখে তো না না সেটা নয়, উনি যেহেতু একজন মহিলা, উনি বুঝেছিলেন আমার কষ্টটা, এবং আমাকে একটা জায়গায় উনি মানে সেটেলমেন্ট সেটেল করেছেন। তো তাই আমি অবশ্যই মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর খুবই কৃতজ্ঞ যে মানুষটি আমাকে একটা জায়গায় নিয়ে এসছেন। এবং পলিটিক্স দেখো আমরা করি, কিন্তু অ্যাকচুয়ালি যে পলিটিশিয়ান বলে সেটা কিন্তু আমি নই। আমি পলিটিক্স করি, কিন্তু আমার কাছে পলিটিক্স করার অর্থ হলো সমাজ সেবা করা। আমি মানুষের পাশে আর সেটা দাঁড়াতে ভালোবাসি। সেটা পরিলক্ষিত হয় সব জায়গায়। মানে তুমি অরিজিনাল অর্থে পলিটিক্সটা করো, মানে হ্যাঁ। যেটা সমাজের মানে সমাজ সেবা যেটা। এক্স্যাক্টলি। তো আমাকে যদি কেউ বলে পলিটিশিয়ান, তার থেকে যে আমাকে কেউ সমাজসেবী বলে আমার বেশি ভালো লাগে। কারণ আমি সত্যি কথা বলতে কি, মানুষের বিপদের পাশে দাঁড়াতে আমার ভালো লাগে। ধরো আজকে কাউন্সিলর হিসেবে আমাদের কাজ কি? রাস্তাঘাট, ড্রেন, লাইট এলাকার, তারপরে জল পাচ্ছে কিনা, এই যে মানুষ দৌড়ে দৌড়ে আমার কাছে আসে যে ম্যাডাম লাইট কেটে গেছে, ম্যাডাম এই রাস্তা ভীষণ খারাপ, ম্যাডাম জল পাচ্ছি না, এইগুলো আমার আর ভীষণ তারপরে ভালো বেহালার লাগে। মতো জায়গা, হ্যাঁ। মানে এটা একটা খুব লিড রোল প্লে করতে হয় তো তোমাকে। আমি এই যে দৌড়ে গিয়ে কাজগুলো করতে পারি, এটা আমার ভীষণ ভালো লাগে। মানে আমি এই পলিটিক্স আমার জন্য ঠিকঠাক, কিন্তু মানে কারোর পেছনে লেগে সারাদিন রাজনীতি করে বেড়াচ্ছে, ওই রাজনীতিটা আসে না। মানে অনেস্টলি স্পিকিং দিদি, আমি অন ক্যামেরাই বলতে চাই, মানে তুমি একজন এস্টাবলিশড পলিটিশিয়ান, মানে পলিটিক্স এর অর্থে একাধারে তুমি কাউন্সিলর, একাধারে তুমি এমএলএ, কিন্তু যখন তোমাকে আমি সামনে থেকে দেখছি একজন পরিপাটি লক্ষ্মী রূপা একজন নারী, মানে আমার মনে হচ্ছে মানে আমি এই প্রথম তোমার সাথে সামনাসামনি আমার দেখা হলো, মানে একজন মিষ্টি মুখ, পুতুল পুতুল চেহারা, অনেস্টলি স্পিকিং। তো আমার এটাই মনে হচ্ছে তুমি পলিটিক্স, বাড়ি, ছেলে মেয়েদের বড় করা, এই ইন্সপিরেশনটা কি নিজের ভেতর থেকে আসতো না? এটা ইনবিল্ট ছিল? না না না, এটা হ্যাঁ ইনবিল্ট ছিল। আমাকে কখনো কেউ কিছু ধরে শিখিয়ে দেয়নি। যেমন আমি যখন বিয়ের আগে, আমি অ্যাকচুয়ালি ছোটবেলা থেকে হোস্টেলে মানুষ হয়েছি রামকৃষ্ণ মিশনে, তো অনেকটা ওখানেই শিখেছি। কারণ রামকৃষ্ণ মিশনে নিজের জামা কাপড় নিজে কাচতে হতো, নিজের থালা বাসনটা কে নিজে ধুতে হতো, নিজের বিছানাটা নিজে গোছাতে হতো। তো বলতে পারো বেশ ওখান থেকেই তৈরি হয়েছে। আজকে আমাদের ছেলে মেয়েদের আমরা এত আতুপুতু করে মানুষ করি, ওরা কিচ্ছু জানে না। স্কুল থেকে এসে এই ব্যাগ ছুঁড়ে মারলো, এই জামা কাপড় এখানে, সেটা তোমার ছেলে আছে একই, আজকালকার জেনারেশনে তাই। কিন্তু আমি যেহেতু হোস্টেলে মানুষ হয়েছি, আমরা জানি যে নিজেদের বিছানাটা সকালবেলা ঘুম থেকে উঠেই গোছাতে হতো, নিজের শনিবার রোববার ছুটির দিন আমাদের স্কুল ড্রেস কাচতে হতো, সকালবেলা ঘুম থেকে উঠে প্রেয়ারে যেতে হতো। এই যে একটা ডিসিপ্লিন লাইফের মধ্যে দিয়ে আমি বড় হয়েছি, সেটা পরবর্তীকালে বড় হয়ে আমার মানে সুবিধা আছে। বাচ্চারাও তোমাকে সেটা হয়তো ফলো করেছে। বাচ্চারা যতটা না ফলো করেছে, আমি নিজেকে বেশি গোছাতে পেরেছি। আমার মনে হয় এর জন্য আমি আমার অনেকেই
বলে ছোটবেলায় বাবা হোস্টেলে দিয়ে দিয়েছে, কিন্তু আমি এই ব্যাপারে আমার বাবা মার প্রতি কৃতজ্ঞ যে আমাকে হোস্টেলে দিয়েছে বলে আমি আমার লাইফের অনেক কিছু শিখেছি, অনেক কিছু যেগুলো বড় হয়ে মানে আমার কাজের জীবনে ইমপ্লিমেন্ট হয়েছে আর কি। বাহ, মানে খুব ভালো লাগছে কথা বলতে। মানে একজন পজিটিভ মানুষের সাথে বসে কথা বললে যেরকম লাগে, মনে হয় যেন অনেক কিছু শিখছি। এই যে তোমার খুব সিস্টেমেটিক লাইফ, ছোটবেলা থেকে রামকৃষ্ণ মিশনে বড় হওয়া, সেটাই হয়তো পরিলক্ষিত হয় তোমার লাইফে। তো যেটা জিজ্ঞাস্য, অ্যাজ এ মাদার, অ্যাজ এ ওয়াইফ, অ্যাজ এ মানে কি বলে আমাদের সোসাইটির একজন ফেস, সারাদিন যে তোমার এরকম একটা টাফ লাইফ চলে, ইন্সপিরেশন কে ছিল? বলতে পারেন আমার মা। আচ্ছা, আমার মা, আমি বললাম না যে কিছুক্ষণ আগে আমার যখন বিয়ে হয় তখন আমার শ্বশুর বাড়িতে এবেলা ওবেলা 30 জন রান্না হতো, মানে আমার শাশুড়ি করতেন রান্না। ঠিক সেরকম আমার বাপের বাড়িতেও, যেহেতু আমার বাবারা 4 ভাই বোন, বাবার 3 বোন 4 ভাই, তাদের ছেলে মেয়ে সব নিয়ে আমাদের বাড়িতেও প্রায় এবেলা 30 জন ওবেলা 30 জন লোক খেত, এবং পুরোটাই আমার মা বড় বউ ছিল হিসেবে বলে মাকেই সামলাতে হতো সব। আর এই কারণে মা যেহেতু বড় ছিল এবং মার উপর পুরোটা দায়িত্ব ছিল, তাই কারণে কিন্তু মা আমাদের হোস্টেলে দিয়েছিল। ও যে আমার বড়দাদা শান্তিনিকেতনে বড় হয়েছে, আচ্ছা, পুরো ক্লাস 2 থেকে গ্র্যাজুয়েশন পর্যন্ত। আমার ভাই জুলিয়ান ডে গঙ্গানগর দমদমে সেখানে বড় হয়েছে। মানে আমাদের 3 ভাই বোনকে মা হোস্টেলে দিয়ে দিতে বাধ্য হয়েছিল সংসার চালানোর জন্য, মানে সংসারের চাপ, বড় pressure বড় ছিল বউ এত। হিসেবে দায়িত্ব পালন করার জন্য। কারণ তখন মার কাছে অবিবাহিত ননদ, অবিবাহিত দেওররা সব ছিল, পুরো তাদের অফিস, পড়াশোনা, সংসার সমস্ত মাকে সামলাতে হতো। মা আলাদা করে আমাদের আর টাইম দিতে পারতো না, ফলে মার মনে হচ্ছে মানে সেই হোস্টেলে দিয়ে সময় দিলে- যখন হোস্টেলে মানুষ মানে অনেকটাই তখন মানে সিস্টেমেটিক ওয়েতে বড় হ্যাঁ, হওয়া, এবং একদম। তখন অনেকে ভাবতে পারতো না। না, কিন্তু একদম একদম আমার মনে হচ্ছে যেন মার থেকেই তোমার জিনগতভাবে এই একদম। এবং empoweredness-টা মাকে আমি এসছে। দেখেছি যে মা এত দায়িত্বপূর্ণ ভাবে সংসারটা চালাতো সমস্তটা। মানে আমার বাবা শুধু চাকরি করে এনে পয়সাটা মাকে দিত, পরবর্তীকালে বাবা চাকরি ছেড়ে দিয়ে বিজনেস করতো। বাবা সারাক্ষণ বিজনেস, পলিটিক্স, চাকরি এগুলো নিয়েই থাকতো, সংসারের কোনো কিছুই বাবা জানতো না। ফলে আমিও পরবর্তীকালে যখন শোভন কাননকে বিয়ে করেছি তখন ও শুধু রাজনীতিটাই জানতো, আর কিচ্ছু জানতো না। সবটা তুমি সামলাতে পুরোটা পেরেছো। আমি সামলাতাম, সামলাতে পুরোটা। সুপর্ণা এখানে আছে আছে। উপস্থিত, তুমি সুপর্ণাকে জিজ্ঞাসা করতে পারবে যে আমি পুরোটা, মানে ওরা যখন পলিটিক্যাল ছেলে মেয়েরা, যার কর্মী যারা আমার বাড়িতে আসা, তাদের দেখভাল থেকে শুরু করে কার কোনটা দিতে হবে, কি পৌঁছতে হবে, কখন ব্যানার আসছে রাখতে হবে, কখন ফ্ল্যাগ আসছে মানে রাখতে হবে, ম্যানেজমেন্টটা এখানে নিজের হাতে। পুরোটা পুরোটা। আর পুরোটা সামলানোটা ইজি তখনই হয়েছে যখন তুমি নিজে ওইভাবে গ্রোন আপ হয়েছো এবং মার থেকেও শিখেছো ঠিক অনেকটা। ঠিক। আর যেগুলো দেখে বড় দেখে হয় বড় মানুষ হয় মানুষ, সেটাই সেইভাবেই তো হয়। ধরো আজকে আমার ছেলে মেয়েকে যদি পলিটিক্সে আসতে হয় কখনো, ওদের কিন্তু খুব একটা অসুবিধা হবে না, ওরা কারণ দেখেই ওরা বড় হয়েছে। পুরো দেখেই জন্ম মা থেকে বাবা বাবাকে দুজনকেই দেখেছে, দেখেছে। তারপরে এখন আমাকে দেখে। হ্যাঁ। তাই যে পরিবেশে বড় হয় অ্যাডপ্ট করতে খুব একটা কষ্ট হয় না, আমার যেটা একদমই হয়নি। হ্যাঁ, Wow. আর আরেকটা কথা জিজ্ঞেস করি, ধরো আজকে সোসাইটিতে আমাদের মহিলারা যেরকম একাধারে মহিলারা এম্পাওয়ার্ড হচ্ছে, আবার একাধারে কোথাও যেন মহিলারা হুম, শোষিত হচ্ছে কিছু কিছু জায়গা, আবার কিছু কিছু জায়গা খুব ব্যাক ফরওয়ার্ড হয়ে যাচ্ছে, হুম, মানে পিছিয়ে পড়ছে এনিহাও, হয়তো সাহসে কুলাচ্ছে না, অর্থে কুলোচ্ছে না, কেউ সাপোর্ট করছে না। তো আজকে একজন পাবলিক ফিগার হয়ে তুমি একজন সমাজের কথা ভেবে তুমি যখন কাজ করছো, তুমি ওই সব মানুষদেরকে, সেটা মহিলা পুরুষ ট্রান্সজেন্ডার যেই কেউ হোক, তোমার একটা মেসেজ কি দেবে তুমি সোসাইটি? প্রথমত আমি সব সময় মহিলাদের জন্য প্রথমে বলবো যে আমরা যখন আমাদের সময় অবধি পর গ্র্যাজুয়েশন করেছি, এবার বাবা মাটা ছেলে দেখলো বিয়ে দিয়ে দিল, বা বড় জোর মাস্টার্স করলাম বিয়ে দিয়ে দিল। কিন্তু আজকের যুগে ছেলেমেয়েরা তুমি দেখবে 28, 29, 30 মেয়েরা, মানে আগে আমরা যখন বিয়ে করেছি তখন 30 বছরের একটা ছেলে বিয়ে না করলে বলতো 30 হয়ে গেছে এখনো বিয়ে করছিস না, বিয়ে কর বিয়ে কর। আর আজকালকার যুগে 30 বছরে মেয়েদের বিয়ে করতে বললে বলে যে
এখনো সময় দাঁড়াও, এখনো হয়নি, আর একটু দাঁড়িয়ে নি। মানে সমাজ কতটা এগিয়েছে, এবং আমি সেটাই চাই। কারণ একদম আমি চাই যে একটা মেয়ে বিয়ে 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 না করে আগে নিজে ডিপেন্ডেন্ট হোক, সেলফ ডিপেন্ডেন্ট হোক। আমি কেন সবসময় আমি বিয়ে করলাম, এবার বরের ঘাড়ে চাপলাম, বর খুব ভালো ইনকাম করে, সেই টাকা দিয়ে আমি আমার জীবন পুরো বাকিটা কাটিয়ে দিলাম, তা কেন? আমি নিজের কারোর কাছে হাত পাতার আগে, ধরো আজকালকার যুগে মেয়েরা অনেক সেলফ ডিপেন্ডেন্ট হয়ে গেছে। আমার মা ঠাদের সময় বলো, যখন মানে বাবাদের কাছে একটা 10 টাকা দিয়ে একটা কিছু কিনতে গেলেও 10 টাকা দাও হাত চাইতে পাততে হতো। হাত পাততে হতো। সেটা আমার মনে হয় যে আমার নিজের যা মানে এক্সপেরিয়েন্স থেকে বলো। হ্যাঁ, আমার যা মানে মতামত, তাতে আমি যখন শোভনবাবু মানে বিয়ে করি শোভনবাবুকে, তখন তিনি ক্যালকাটা কর্পোরেশনের কাউন্সিলর ছিল শুধুমাত্র, আর কিছু ছিল না। 500 টাকা মাইনে পেত, যার জন্য আমার বাবা রাজি ছিল না বিয়েতে, কারণ বাবা তখন বড় বিজনেসম্যান। তো খাওয়াবে কি, এরকম একটা ব্যাপার, 500 টাকা মাইনে খাওয়াবে কি। তো আমার শ্বশুরমশাই, শাশুড়ি, আমার ভাসুরেরা বাবাকে রিকোয়েস্ট করেছিল যে দিন ও ঠিক, শোভন ঠিক করে দেবে আর কি। হ্যাঁ, আর আমিও তখন নাছোড়বান্দা ছিলাম যে না করলে ওকেই বিয়ে করবো, এরকম। তো আমিও যখন বিয়ে হয়ে যায়, আমার ছেলে হয়েছে, তারপরে আমারও একটা সময় মনে হতো যে সত্যিতে তো শুধু রাজনীতিই করে, মানে শুধু কাউন্সিলর বা পরবর্তীকালে বড় চেয়ারম্যান হয়েছে। কোনো একটা সময় যদি এরকম হয় যে রাজনীতি আর করছে না, তাহলে কি হবে? সেই থেকে আমি আমার বাবার সঙ্গে আলোচনা করে বিজনেসের থেকে আমি ঝুঁকলাম। আমার বাবা আমাকে নিয়ে, সঙ্গে নিয়ে কতগুলো গোডাউন বানালো, ওয়্যার হাউস, যেগুলো আজকে আমি ভাড়া পাই, আমার যে ছেলে মেয়েকে আমি চালাই। কতগুলো গোডাউন বানানো হলো। পরবর্তীকালে আমি নিজে একটা ম্যারেজ হাউস বানিয়েছি, ম্যারেজ হল, যেগুলো ব্যাঙ্কোয়েট হল বলে। তারপরে আরো কিছু কিছু আমি বিজনেস করেছি। তাই আজকে আমার মনে হয় যে আমার জীবনে যা ঘটনা ঘটেছে, যদি সেই সময় আমি সব বরাবরই, এখন আমি ভবিষ্যৎ নিয়ে খুব চিন্তা করি, ভবিষ্যতে কি হবে। যেমন আমি আমার ছেলে মেয়েকে এখনো চাই যে ওদের বিয়ে নিয়ে আমার কোনো চিন্তা নেই, যে বিয়ে, মেয়ে ছেলের 28 হয়ে গেল কবে বিয়ে দেবো, মেয়ে 21 হয়ে গেল কবে বিয়ে দেবো। আমার সবসময় একটা কথা মনে হয়, মানে অ্যাজ এ মাদার, যে আমি মরে যাই যদি, তাহলে ওদের কি হবে। তাহলে আমি আগে দেখে যেতে চাই যে ওরা সেটেল হয়ে গেছে। ওরা যদি সেটেল হয়ে যায় লাইফে, যে ওদের নিজেরটা নিজেরা করে নিতে পারছে, তাহলে ওদের বিয়ে না হলেও, আমি মরে গেলেও আমি মরে শান্তি পাবো। ও মাই গড, মানে রত্নাদি যে অরিজিনাল অর্থে একজন রত্ন আমাদের কাছে, এটা হয়তো তার, মানে আমি সত্যি অনেক কিছু জানতাম না, আজকে যেটা জানতে পারছি। অলরেডি তুমি বিজনেস শুরু করেছিলে, তোমার গোডাউনের বিজনেস আছে, মানে তুমি নিজে কখনো ভাবনি শুধু যে পলিটিক্সের উপর ডিপেন্ড করে। একদম। তার মানে তুমি কতটা দূরদর্শী ভাবে ভেবেছিলে। আজকে আমার মনে হয়, দেখো আমার মনে হয় আমি খুব ভাগ্যে বিশ্বাসী। হ্যাঁ, মানে এই কপালের লিখন পৃথিবীতে কেউ খণ্ডাতে পারবে না। ও তুমি যেটা নিয়ে এসছো তোমাকে ভোগ করতেই হবে, আর সেটা তুমি পাবেই। এবারে আমার কপালে এই লেখনটা ছিল। তো কিন্তু আমি ভগবানের কাছে খুব মানে কৃতজ্ঞ, যে ভগবান তো লিখেই তো দিয়েছিল আমাকে যে এই হবে এই হবে জীবনে। তাই জন্য তুই বিজনেসটা কর, নাহলে কিন্তু কপালে দুঃখ আছে। কিন্তু আমি চিন্তা নেই যে আজকে সবচেয়ে বড় কথা, একজন পলিটিক্যাল লিডারের সাথে সাথে শি ইজ অ্যান বিজনেস এন্টারপ্রেনিউর, শি ইজ অ্যান বিজনেস ওম্যান। এটা আমার বলতে ভীষণ ভালো লাগছে। এবং সবাই, তুমি জানো না আমি পলিটিক্স করি, কিন্তু আমি একটা সময় তো পলিটিক্স করি, সকালবেলা 11টার সময় অফিসে বসি, তারপরে লোকজন আসে, মিট করি, 2টো 2:30 অবধি অফিসে বসে থাকি। তারপরে কর্পোরেশনে যেতে হয়, কখনো মেয়রের কাছে গেলাম, কখনো কোনো MICর কাছে গেলাম, কখনো আমাদের বড় মিটিং থাকে গেলাম। এর মধ্যেও আমি সবসময় চিন্তা করি যে আমার আর একটু বিজনেস বাড়ানো উচিত, এই বিজনেসটা আমার করা উচিত। কারণ আমার মনে হয়, বললাম না, যে আমার ছেলে মেয়েগুলোকে যদি আমি সেটেল করে দিয়ে যেতে পারি, তাহলে আমি খুব শান্তিতে মরতে পারবো। কিন্তু আমাদের রত্নাদি আমাদের মধ্যে এখানে 100 বছর থাকুক, এরকম তোমার কাছ থেকে এগুলো শেখা, আমরা তো কিছু শিখছি।
এই যে একটা মানুষ তার এত মানে নিজের এরিয়া জনার এত বড়, একজন কাউন্সিলর, একজন কি বলে এমএলএ, তা সত্ত্বেও সে ভাবছে, আজও ভেবে যাচ্ছে, বিজনেসের মধ্যে আছে এবং বিজনেস করছে, আরো কিছু যদি বিজনেস করা যায়। এই যে তোমার মানে জেলটা, এটা মানুষের শেখা উচিত। না না, যে অনেকে seriously। দেখবে একটা কিছু পেয়ে গেলে পরে না না এনাফ হয়ে গেছে, কিন্তু আজকে আমাদের এই এপিসোডটা দেখে তোমাদেরকে জানতেই হবে, বিশেষ করে মহিলারা, দিদি যেটা বলছেন যে দূরদর্শিতা, অনেক কিছু নিজের কি বলে শিরদাঁড়াটা শক্ত থাকে, একদম। আমি তো বলি সবসময়, দেখো আজকে মানে আমার এই পডকাস্টে গল্প করতে সেটা বলা উচিত নয়, তবু আমি বলি আমার এই দূরদর্শিতার জন্য আজকে আমার শোভনবাবুর সঙ্গে 8 বছর ডিভোর্স কেস চলছে। আমি কিন্তু কোনোদিনও আজ পর্যন্ত আমার বাবা, আমার ভাই, আমার শ্বশুর বাড়ির লোকজন আমার সঙ্গে আমাকে পুরো সাপোর্ট দেয় এখনো। কত বড় হ্যাঁ, পাওয়া। হ্যাঁ, তো আমি এখনো পর্যন্ত কাউকে কিন্তু কোনোদিনও গিয়ে বলিনি যে আমার কোর্ট কেস আছে, এই পরে উকিলকে টাকা দিতে হবে, নেই, আমাকে একটু হেল্প করো। বাবাকেও বলিনি, ভাইকেও বলিনি, নিজে কিন্তু আমি এই 8 বছর ধরে। আর তুমি জানো যে দেখো একটা কেস যখন লড়তে হয় অনেক অর্থ ব্যয় হয় আমি তাতে। বিশ্বাস করি যে আমাকে সেই কেসটাকে কিন্তু একটা বাচ্চার মতন করেই চালাতে হয়, কারণ এ আমার সন্তান, আমাকে যদি জিততে হয় একটা জায়গায় গিয়ে তাহলে আমাকে লালন পালন করতে হবে। তার জন্য আমার কিন্তু বড় বড় অ্যাডভোকেট রাখতে হয়। আমি ওরকম নাকি যে যে কোনো 300 কাউকে টাকা 400 টাকা দিয়ে দিলাম, একটা অ্যাডভোকেট দাঁড়িয়ে গেল হয়ে গেল, সেরকম নয়। প্রচুর খরচা, এবং এই পুরো খরচাটাই কিন্তু আমি একা বহন করি। তার মধ্যে আমার সংসার আছে, আমার সংসারে আমি, আমার ছেলে মেয়ে ইংল্যান্ডে থাকে, ল পড়ে, ওর পুরো খরচা ইংল্যান্ডে, মানে ও ধরো ওর সেশন ফিজ একটা অনেক বড় লাগে, প্লাস ওর পড়াশুনো, ওখানে থাকা, মানে কোনো বাড়িতে থাকা বা ওখানে খাওয়া দাওয়ার জন্য মাসে একটা খরচা আছে, আমার ছেলের ভবিষ্যৎ, তারপরে আমার বাড়িতে ধরুন কাজের লোক টোক সব নিয়ে 11-12 জনের খাদ্য সংস্থান আমাকে রোজ করতে হয় এবেলা ওবেলা। তুমি মেয়েকে লয়ার বানিয়ে ফেলছো, মানে এর থেকে বড় পাওয়ার কি হতে পারে? তো সেই জন্য আমি মনে করি যে প্রত্যেকটা মহিলা কিছু না করুক, আগে নিজের পায়ে দাঁড়াক, যেন অন্তত স্বামীদের কাছে হাত থেকে 10 টাকা না চাইতে হয় যে দাও একটু ফুচকা খেয়ে আসি, তারপরে যদি সেখানে স্বামী মুখ ঝাড়া দেয় না হবে না, তার থেকে অপমানের কিছু নেই। তো আমি মনে করি সো নাইস অফ ইউ। মানে আমি শুধু আজকে তোমার সাথে কথোপকথন করছি না, আমি নিজে মনে হচ্ছে একজন কিছু অরা নিতে পারছি, একজন কোনো পজিটিভিটি আমি গেইন করতে পারছি আজকে তোমার সাথে কথা বলতে গিয়ে। বন্ধুরা তোমরা দেখছো, তোমরা তো জানো যে রত্না চট্টোপাধ্যায়কে কে না চেনে, রত্না চ্যাটার্জিকে কে না চেনে, তার এরকম কি বলে দাপুটে নিজে এককভাবে সবকিছু চালিয়ে যাচ্ছে, এর থেকে বড় পাওয়া আমার কাছে কিছু হতে পারে না। আজকে তার আমি লাইফের জয়যাত্রা নিয়ে আমি তোমাদের সামনে হাজির হয়েছি। রত্নাদি অ্যাজ এ ওমেন, অ্যাজ এ মাদার, অ্যাজ এ তুমি অনেকগুলো রোলই প্লে করেছো, মেয়ে, বৌমা, ওয়াইফ, মা, তুমি পলিটিশিয়ান, কাউন্সিলর, তুমি তো পৌরমাতা, এতগুলো লোকের কাছে মাতা। তুমি নিজেকে কোনটাতে বেশি সাকসেসফুল বলে মনে করো? ওরকম না বলা যায় না, এক একটা রোল এক একটা ভাবে আমি, মানে যখন যেটা ইম্পর্টেন্ট তখন সেইভাবে আমি নিভিয়েছি। মানে ধরো যখন আমি মেয়ে ছিলাম, আমি অবাধ্য মেয়ে কোনোদিনও ছিলাম না, যে বাবা আমার অবাধ্য মেয়ে হয় না, কথা শোনে না, মার সঙ্গে মুখে মুখে তর্ক, বাবার সঙ্গে মুখে মুখে তর্ক, এই বেরিয়ে গেলাম, কোনোদিনও সেরকম ছিলাম না। আমার মা মারা গেছে 18 সালে, মৃত্যুর দিন পর্যন্ত আমার মার সঙ্গে আমার কখনো তর্কাতর্কি হয়নি। হ্যাঁ, কোনো দিনও মাকে উঁচু গলায় কথা বলবো, মানে দরকার পড়লে একটু কেঁদে নিলাম ভেতরে গিয়ে ঘরের, তবু মাকে উঁচু গলায় কথা বলবো জীবনে কখনো আমার হয়নি। আর বাবাকে তো জমের থেকেও বেশি ভয় পেতাম। তো অ্যাজ এ মেয়ে আমি খুব অবাধ্য ছিলাম না। অ্যাজ এ বৌমা শ্বশুর বাড়িতে এসে, শ্বশুর বাড়িতে এসে খুব সুন্দরভাবে সংসার করেছি, কখনো কোনো জায়েদের সঙ্গে আমার মুখ কালা, এখনো জায়েদের সঙ্গে খুব ভালো সম্পর্ক, ভাসুরদের সঙ্গে আমার কখনো কোনোদিন কোনো অভিযোগ ঝগড়া হয়নি। আমার শ্বশুর শাশুড়ি দুজনেই আমাকে অত্যন্ত ভালোবাসতেন। অ্যাজ এ বৌমা হয়ে গেল, তারপরে
মা হিসাবে আমি আমি বিশ্বাস করি দুই যে ছেলে মেয়ে দুই এখন ছেলে মেয়েকে আমি ঠিকঠাক মানুষ করেছি। করছো, তারপরে পলিটিশিয়ান, তো সেখানে এলাকার লোকের যথেষ্ট সবাই ভালোবাসে, এক ভালোবাসার কথায়, থেকেও হ্যাঁ। আমি মনে করি আর্ন আমি করেছো তাদের তুমি, এটা আমি আর্ন তাদের করেছো। খেয়াল রাখি, মানে অ্যাটলিস্ট আমার ঘরের দরজা থেকে এসে কেউ কখনো ফিরে যায় না। আজকে একটা গল্প বলছি, মানে এটা মানে জাস্ট মনে পড়লো তাই আমি বলছি, যেটা হলো যে আজকে হঠাৎ বসে আছি অফিসে, একজন ভদ্র লোক আসলো, সেরকম উঁকি মারলো, কি হলো, একটা এরকম ওষুধের দুটো ডাব্বা দুটো কিনে দেবেন বলে চলে গেল। মানে মানে অধিকার বোধ জন্মে গেছে। অধিকার বোধ জন্মে গেছে। এই যে দিয়ে গেলাম, দুটো কিনে রেখে দেবেন। Oh my মানে, God! দিদি আমাকে কি দেবেন, বা দিদি আমি কি সাহায্য চাইতে পারি, এরকম ব্যাপারই নেই। সবার ধারণা হয়ে গেছে রত্নাদির কাছে গেলেই হলো, এই দুটো কি, আমি হলো নিয়ে নে, রেখে দে, রাত্রে এসে নিয়ে যাবে। সেই জায়গাটা তো তুমি বানিয়েছো, ফলে সেটা কি তুমি হয়েছে এত বলতো, সব জায়গাটায় আমি বলবো না যে এটাতে আমি খুব সাকসেস। আমার মনে হয় যখন যেই জায়গাটা আমাকে দেওয়া হয়েছে আমি আমার সাধ্য মতো নিভিয়েছি সেই জায়গাটা। তাই আজকে তুমি আমাদের সকলের ভালোবাসার রত্নাদি, তাই না? এত মানুষ। আর একটা জিনিস যেটা আমি মনে করি যে এই যে কাজে, পলিটিক্স এর কাজে এসছে, এখন দেখো আমি এখন ছেলে মেয়েদের নিয়ে আমার কোনো চিন্তা নেই, ওরা বড় হয়ে গেছে। আমার শ্বশুর শাশুড়ি মারা গেছে, জয়েন্ট ফ্যামিলিও না, আমি আলাদা আমার বাড়িতে আছি। আমার মাও মারা গেছে, বাবা আছে, বাবাকে মাঝে মাঝে খবর নিতে হয়, জাস্ট ওরকম আর কিছু না। এখন তো পলিটিক্সটাই বা সমাজ সেবাটা, আমি যেটাকে সমাজ সেবা বলি, যেটা আমি করি, সেটা কিন্তু আমি লোকের সঙ্গে, মানে এটা আমার মনে হয় সবাইকে সামনে আমি কথাটা বলছি, অনেক পলিটিশিয়ান আছে বিভিন্ন দলেরই, আমি আমার দলের বা অন্য দলের বিভিন্ন দলেরই বড় বড় পলিটিশিয়ানরা আছে, মানুষের সঙ্গে খুব দুর্ব্যবহার করে। তাদের কাছে যেতে মানুষ ভয় পায়, যে গেলে কিছু উল্টোপাল্টা বলে দেবে এরকম। তো আমার মনে হয় সব পলিটিশিয়ানদের, যারা যারা জনগণ যাদেরকে ভোট দিয়ে জনপ্রতিনিধি বানিয়েছে, আমরা তো জনপ্রতিনিধি, বিধায়কও জনপ্রতিনিধি, কাউন্সিলরও জনপ্রতিনিধি, একজন সাংসদও জনপ্রতিনিধি। একজন জনপ্রতিনিধিকে সেরকমই হওয়া উচিত যে ভোট যাইতে যখন আমরা যাই, আমরা তো ভিক্ষা চাওয়ার মতনই যাই, প্লিজ ভোটটা দেবেন, তখন আমার যে ব্যবহার, সেই ব্যবহারটা আমি জেতার পরেও তারা যখন আমার কাছে আসে, যেন ব্যবহারটা আমার থাকা উচিত। এটা আমি আপনাদের পডকাস্ট থেকে সব পলিটিশিয়ানদের বলবো, সব দলের, যে অন্তত আপনারা জনপ্রতিনিধি হয়েছেন, মানুষের ভোটে হয়েছেন, তাই মানুষকে সেবা দেওয়ার সময় যেন আপনাদের মুখে হাসিটা থাকে। মাই গড, মানে এটাই মানে ইউএসপি অফ রত্না চট্টোপাধ্যায়। না, আমার মনে হয় সত্যি আমি একটা এইখানে আমি পয়েন্টে এখানে একটা জিনিস জিজ্ঞেস করতেই হয় দিদি। তুমি আজকে এত লড়াই করেছো, মানে 30 বছর জার্নির পর তুমি আজকে এই জায়গায় আছো যেখানে তোমাকে এত মানুষ ভালোবাসছে। আমাদের মমতা ব্যানার্জি, আমাদের দিদি, সকলের দিদির তুমি নয়নমণি বলতে গেলে। আমি তোমাকে একটাই জিজ্ঞেস করতে চাই, আজকে তোমরা লড়াই করেছো তো এতদিন পলিটিক্সের জন্য, আজকে যখন অভিনেত্রীরা, এটা আমার খুব এক্সক্লুসিভ একটা প্রশ্ন, অভিনেতা অভিনেত্রীদের পলিটিক্সে আসা কি, এটাকে তুমি কিভাবে দেখো? মানে তারা কি পুরোটা মন প্রাণ দিয়ে পলিটিক্সে আসছে, নাকি দুটোর মাঝখানে থেকে কোনোটাই ঠিকভাবে হচ্ছে না? দুটোর মাঝখানে থেকে কোনোটাই ঠিকভাবে হচ্ছে না আমাদের মনে হচ্ছে, যেন মানে আমরা আমি বিশ্বাস করি দেখুন, আপনারা হয়তো অনেক অভিনেত্রীরা আমার এই পডকাস্ট দেখবেন, কিছু মনে করবেন না, আমি জাস্ট বলছি, আজকে ধরুন আমি পলিটিশিয়ান, আমি একটা তোমার মারফতে কোনো সিনেমায় আমি একটা পেয়েছি, আমাকে সিনেমা শুটিং এ টাইম দিতে হবে, আমার যেতে হবে, তখন আমি কি জনপ্রতিনিধি হিসাবে কিন্তু মানুষকে সেবা দিতে পারবো না। আবার মানুষকে সেবা দিতে গেলে তোমার সঙ্গে যে আমি চুক্তিবদ্ধ হয়েছি, আমি কিন্তু তোমাকে টাইম দিতে পারবো না। তাই আমার মনে হয় যে যেই পেশাতে আছো সেই পেশাটাই, দেখো অভিনেত্রীদেরও সবাই চেনে, সারা নেত্রীদেরও সব, নেতা নেত্রীদেরও সবাই চেনে, অতএব মুখ চেনানোর জন্য পলিটিক্সে আসার কোনো মানেই নেই, কারণ আপনাদের এমনি মানুষ চেনে। মানে অ্যাজ এ সিটিজেন অফ বেঙ্গল, মানে অ্যাজ এ সিটিজেন আমার এটা মানে একটা প্রশ্ন, মানে মনে হচ্ছে কোথাও আমার মনে হয় মানে যার করা উচিত সেটাই মন দিয়ে করা। এইটা জিনিসটা ব্যালেন্স করতে না পারার জন্য সাধারণ মানুষ কোথাও মানে 100 বার। দেখো আমি নাম করে আমি
আর এ করতে চাইছি না, আমাদেরই দুজন সাংসদ ছিলেন, মহিলা সাংসদ যারা অভিনেত্রী, তারা কিন্তু মাত্র 5 বছরই কাটাতে পারলো। 5 বছর পর কিন্তু তারা টানতে পারলো না। কেন পারেনি? কারণ দুটো একসঙ্গে সময় দেওয়া সম্ভব নয়। কারণ জনসেবা একটা আলাদা লেভেলের জিনিস, একদম একটা আলাদা লেভেলের হয়ে যেতে হচ্ছে লোকের সাথে। দেখো আমি মানে একটা এমনি গল্প বলছি, যে টাইম আছে? হ্যাঁ একদম একদম। আমি একটা গল্প বলছি। আমার হাজবেন্ড তখন কলকাতার মেয়র হয়েছেন 2010 সালে। তো আমি একদিন শুয়ে পড়েছি, দেখছি যে হঠাৎ ঘুম ভেঙেছে, পাশে নেই। তখন রাত 2-2:30 বাজে। কোথায় গেল? নেই ঘরে। আমি নেমে গেছি নিচে নেমে গিয়ে আমাদের যে ছেলেটা সবসময় থাকে বাড়িতে, তাকে বললাম, হ্যাঁ রে দাদা নেই? বলছে না, এতে তো পাকসিটে বিশাল আগুন লেগেছে, চলে গেছে। মানে বুঝতে পারছো, রাত 2টোর সময় কিন্তু এটাকেই বলছে মানুষের পলিটিক্সে পৌঁছে যেতে হয়। মানে পলিটিক্সে বলছি, মানুষের বিপদে কিন্তু পৌঁছে যেতে হয়। এবং শোভনবাবু সেরকম টাইপের পলিটিক্সই করতো, মন দিয়ে, একদম মন দিয়ে পলিটিক্স করতো। সবার এমন হয়েছে যে পাকসিটে জলের লাইন ফেটে গেছে, এত জল, বিভৎস অবস্থার, সারা রাত উনি ওই জলের লাইনের সঙ্গে বসে উনি কিন্তু লাইনটা সারিয়ে ভোরবেলায় ঘরে এসেছেন। তো এটাই হচ্ছে আসল মানে পলিটিশিয়ান বলতে অ্যাকচুয়ালি যে কোনো আমি শুধু শোভনবাবুর উদাহরণটা দিলাম, যেহেতু নিজের অত্যন্ত নিজের কাছে। আমার মনে হয় যে প্রত্যেক পলিটিশিয়ানের এরকম পলিটিশিয়ানই হওয়া উচিত, যে আমি যখন দায়িত্ব একটা নিয়েছি সেটা আমাকে যেন পালন করা উচিত। আর এখানে হচ্ছে কি ডাইভার্সিফিকেশন হয়ে যাচ্ছে, একটা করতে গিয়ে আরেকটা কোনটাই ভালোভাবে হচ্ছে না, হয় না, পারে না। আমি দেখেছি, আমি প্রচুর অভিনেত্রীকে তো দেখলাম রাজনীতিতে এলো গেল, কেউ সেইভাবে পারে সম্ভব না। আর পলিটিশিয়ানরা যদি আবার এ করে মানে অভিনয় করতে যায়, সেটাও পসিবল হয়। রত্নাদি, আমাদের অনেকটা কিছু জানলাম, মানে তোমার সম্বন্ধে জেনে জেনে যত জানছি তত মনে হচ্ছে যেন কিছু পাওয়ার পাচ্ছি। আর একটা কথা অবশ্যই জিজ্ঞেস করতে হয়, আজকে আমাদের ইউথ, মানে যেখানে তোমার ছেলে মেয়ে, আমার ছেলে, আরো অনেক ইউথ যারা মহিলা পুরুষ ট্রান্সজেন্ডার, আমি তাদের সবাইকে একই ইয়েতে দেখি, খুব ভীষণভাবে স্ট্রেসড অ্যান্ড ডিপ্রেশনে ভুগছে। মানে একটুতেই কাজ ছেড়ে দেওয়া, একটুতেই আমি হাত তুলে দেওয়া, হলো না, মানে হয় মানসিক ভারসাম্য হারিয়ে ফেলছে, কিছু ব্যাড ডিসিশন নিয়ে নিচ্ছে। এই ইউথদের জন্য তোমার মতো একজন সাকসেসফুল মানুষ তাদেরকে কি মেসেজ দেবে? না, অ্যাকচুয়ালি আমারও তো ছেলে মেয়ে ইউথ, মেয়ে ছেলের বয়স 28 বছর, মেয়ে 21 বছর, ওরাও ইউথ। আমিও নিজেও দেখি যে আমরা কখনো মানে অন্তত ছেলে মেয়ে হয়েছে, বিয়ে হয়েছে, ছেলে মেয়ে হয়েছে, সংসার করেছি, খুব ডিপ্রেশন হচ্ছে মা, খুব অ্যাংজাইটি হচ্ছে, মানে বুঝিনি। এখনকার বাচ্চারা মা প্রচন্ড, ডিপ্রেশন কাকে বলে, অ্যাংজাইটি হচ্ছে, ডিপ্রেশন হচ্ছে, কাকে বলে? অ্যাকচুয়ালি এখন না, আমাদের যে জীবনটা ছিল, যে জীবনটা দেখবে তোমার বয়স আমার বয়স, আমরা না একটা মধ্যবর্তী জীবন পেয়েছি, যেটা আমরা শপিং মল হওয়ার আগের জীবন পেয়েছি। আবার আমরা একটা জীবন পেয়েছি যেখানে শপিং মল, আইফোন ডিজিটাল দুনিয়া, দুটো জীবনকে কিন্তু আমরা দেখলাম, কিন্তু আমরা দুটো ব্যালেন্স করে নিলাম। কিন্তু আমাদের ছেলেমেয়েরা আমাদের জীবন দেখেইনি, ওই জীবন দেখেইনি। ওরা জন্মেছেই মাঠে খেলা কি জিনিস না, ওরা জন্মেছেই মোবাইল ফোন নিয়ে, তার মধ্যেই খেলছে, তার মধ্যেই কম্পিউটার এসছে, কম্পিউটারে সারাদিন। এখন কম্পিউটারও চলে গেছে, হাতেই মোবাইল। আর মা বাবারা কিছু বললেই তো সুইসাইড করে নিচ্ছে, একদম বলে, মা বাবারাও বলে, বাবা কিছু বলবো, ছেলেটা মরে যায় যদি। একটা কেমন একটা অরাজকতার মতন একটা মানে, হ্যাঁ, ইউথ এখন এসছে। আমি মানে এটাতে না সিরিয়াসলি বলছি যে আমার মনে হয় যে দেখুন, কথায় কথায় কাউন্সিলিং করতে পাঠিয়ে দিলাম, এরকম না করে নিজের হাতে তৈরি করে বাড়ির পরিবেশটা ওরকম যদি আমরা রাখতে পারি, তাহলে হয়তো আজকে ধরুন আমার ছেলে মেয়ে আমাকে তো সারাদিন পায় না, কারণ সকালবেলায় ঘুম থেকে উঠে আমি আমার মতন নিচে অফিসে চলে যাই, বাইরের লোকজন মিট করি, বাইরে বেরোই, এলাকায় ঘুরি, কর্পোরেশনে যাই, অনেক কাজ থাকে, বিধানসভায় যাই। ওরা রাত্রে আমাকে পায়, রাত 10টার পর আমাকে পায়, তখন প্রায় 12:30-1টা অবধি আমার সঙ্গে কন্টিনিউয়াস সেই গল্প করতেই থাকবে।
তখন আমারও মাঝে মাঝে মনে হয় এত বকছে, একটু শুতে পারলে ভালো হতো না। তখন আমি বলতে পারি না, কারণ সত্যি তো ওদের জীবনে মাকে প্রয়োজন, যে ওরা ওদের মনের কথা তখন যা, আর মার সাবস্টিটিউট কিছু হয় না। তখন ওদের মনের, আমার হয়তো বিরক্ত হচ্ছে যে সারা দিন একটু শুতে পারিনি, আর ভাল লাগছে না, এখন খেয়ে দিয়ে আমি শুয়ে পড়তে পারি, আবার কালকে সকাল থেকে শুরু হবে। কিন্তু তখন আমি বলতে পারি না যে না আমি পারছি না এখন তোমাদের, আমার ইচ্ছে না করলেও আমি ওদের সঙ্গে দুটো ছেলে মেয়েকে, কারণ মেয়ে 3 এখন এসছে, এই সময় সেশন চেঞ্জ হয়, 3 মাস থাকে, আর ডিসেম্বরে একবার আসে, আর ছেলে তো সারা বছরই থাকে। বিশেষ করে মেয়ে 4 মাস পায় আমাকে, ওই সময় যদি আমি সঙ্গে একটু গল্প না করি তাহলে ওদের মার বললাম যে সাবস্টিটিউট, মাকে বাবাকে দুজনকেই ছেলে মেয়েদের বোঝা উচিত, ছেলে মেয়েদের শোনা উচিত যে তাদের কি প্রবলেম হচ্ছে, কেন হচ্ছে, তাহলে আমার মনে হয় যে ওই অ্যাংজাইটি, ডিপ্রেশন কিছু থাকে। আর না, আর একটা জিনিস আমি যেটা করেছি, আমি ছেলে মেয়ের সঙ্গে একদম বন্ধুর মতন মিশি। মানে ওরা আমার এখনকার যে যুগে কি, এখন তো আর প্রেম নেই, আমাদের যেমন শোভন চ্যাটার্জিকে প্রেম করেছি তাকে বিয়ে করতেই হবে। অ্যাজ এ ডিরেক্টর আমার একটা প্রশ্ন বানতা হ্যাঁ, সেটা হচ্ছে রত্নাদি এত কিছু তোমার জগৎ, চারিদিকে ছুটাছুটি সবকিছু দেখা, আমার একটা প্রশ্ন, তুমি কি হলে গিয়ে সিনেমা দেখতে ভালোবাসো না ওয়েব সিরিজ? কোনটা? দুটো কোনোটাই হয় না এখন, মানে 21 সালে এমএলএ হওয়ার পর। আচ্ছা, আগে প্রচন্ড সিনেমা, মানে হলে সিনেমা বেরোবে আর আমি সিনেমা দেখবো না, এটা হতে পারে না। আমার সেজো যা আছে, আমরা দুজন খুব বন্ধুর মতন, মানে বয়সেও কাছাকাছি, আমার থেকে আমার সেজো যা ওই 3 বছর 3.5 বছরের বড়। আমরা একদম বললাম বিয়ে হয়ে এসেছি জয়েন্ট ফ্যামিলিতে, তখন থেকেই আমরা দুজন খুব বন্ধু, এবং প্রচন্ড এমন কোনো তুমি মানে 2017 সালে সৌনবু চলে গেলেন, তারপরেই তো আমার যুদ্ধ শুরু হলো। ওই 17 সালের আগে কোন সিনেমার নাম বলো, দেখো আমি বলে দেবো হ্যাঁ দেখেছি, মানে সেই জায়ের সাথে সব সিনেমা দেখা। কিন্তু 17 সালের পরে তুমি যদি কোনো সিনেমা বলো, হাতে গুনে হয়তো মনে করে বলতে হবে। ওয়েব সিরিজ না, আমার হয় না, কেন কি আমার হলে বসে সিনেমা দেখতেই ভালো লাগে, বড় পর্দায় সিনেমা, একটু পপকর্ন খাবো, হাসবো, আর প্রচন্ড হাসির সিনেমা দেখতাম ওই প্রিয়দর্শনের, হাসতে হাসতে আমি এমন তো সিটের তলায় ঢুকে যেতাম, এত হাসার, আর হাসির সিনেমার জন্য সিনেমা প্রিয়দর্শনের সিনেমা খুব দেখতাম। মানে আমার তো ভীষণ ভালো লাগবে, আমি যদি পরের ছবি রিলিজ করার সময় তোমার হাত দিয়ে আমি ফিতেটা কাটাবো, আমি এখন থেকে প্ল্যান করে রেখে দিলাম। হ্যাঁ একদম। আর লাস্ট বাট নট দ্য লিস্ট, একটা জিনিস জিজ্ঞেস করতেই হয়, কাপ অফ চা ওই তরুণিমার অনুষ্ঠানটা তুমি, মানে তোমার কাছে আমার পয়েন্ট পাওয়াটা ভীষণ একটা জরুরি ব্যাপার আমার কাছে, আমি খুব এক্সাইটেড এই নিয়ে। 10-এ তুমি কত দেবে পডকাস্ট? দেখো, আমি যেহেতু আমরা পলিটিক্স করি, প্রচুর মানুষ ইন্টারভিউ নিতে আসে, কিন্তু সবাই যে খুব সুন্দর ইন্টারভিউ করতে পারে তা নয়। কিন্তু তোমার সঙ্গে আমার ইন্টারভিউটা এত ভালো লাগলো যে তুমি একদম খোলাখুলি প্রশ্ন সুন্দর করে, মনে হচ্ছে নিজের দিদির সঙ্গেই কথা বলছো। আমার পডকাস্টে একটা ট্যাগলাইন আছে, দিদি জিভে কোনো কাছি নেই, যা ইচ্ছে মানে আমাদের যেটা বলার দরকার সোসাইটিকে সেটা বলতে পারি, এটা আমার সেটাই তোমার সঙ্গে আমি মনে করলাম না আমি ইন্টারভিউ দিলাম, আমার মনে হলো আমি আর তুমি দুজন গল্প করবো। এটা আমার ভীষণ বড় আজকে অ্যাচিভমেন্ট, আমি রত্নাদিকে আমার এপিসোডে পেয়েছি। সত্যি কথা বলছি, মানে আমার ওপরে বোধহয় ভগবানের, মা বাবার অনেক আশীর্বাদ যে এই রকম মানুষ আজকে আমার পডকাস্টে আছেন। আজকে আমি আপ্লুত এবং আমি কি বলবো, মানে আশীর্বাদ ধন্য হয়তো। থ্যাংক ইউ আরেকবার, তোমার হাতটা মিডাস টাচ, এরকম একটা মানুষকে আমার এতে পেয়েছি। তোমরাও আশীর্বাদ করো যেন আমি আরো ভালো থাকো দিদি, খুব সুস্থ থাকো, এইরকম হাসি মুখে থাকো, আমাদের সবার প্রিয় দিদি হয়ে থাকো। অনুষ্ঠান শেষ করছি, আবার আরেকটা এক্সক্লুসিভ নিয়ে আসবো তোমাদের সামনে রত্নাদিকে নিয়ে, কেমন? টিল দেন, বাই বাই, নমস্কার। নেই কোনো গল্পের মাঝে, শুনে নাও তুমিও লাগবে কাজে, বাঁচার অনুপ্রেরণা। কাপ অফ চা উইথ অরুণিমা, 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 a cup of cha with Orunima.